এটি ছিল একেবারে ব্লাইন্ড মার্ডার কেস। উত্তরপ্রদেশের বস্তি জেলার ওয়াল্টারগঞ্জ থানা। অত্যন্ত পরিশ্রম ও সূক্ষ্ম বুদ্ধিমত্তার মাধ্যমে পুলিশ দলটি এই রহস্যের সমাধান করে। একটি মেয়ের গল্প, যার জীবন নিজের পরিবারের মানুষের ঘৃণা ও শয়তানি পরিকল্পনার কারণে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। আর এরপর যা ঘটেছিল তা এতটাই নিষ্ঠুর ছিল যে শুনতে শুনতে বারবার মনে হবে, মানুষ কি সত্যি এতটা নির্মম হতে পারে? একই সঙ্গে পুলিশের প্রতিও কৃতজ্ঞতা জন্মাবে, যারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এই সম্পূর্ণ ব্লাইন্ড কেসটি মাত্র কয়েকদিনের মধ্যেই সমাধান করতে পেরেছিল। বিশেষ করে গোঁদা জেলার পুলিশ সুপার মাননীয় বিনীত জয়সওয়ালের দিক নির্দেশনা ছিল অত্যন্ত প্রশংসনীয়। উত্তরপ্রদেশের গোঁদা জেলা, 17 নভেম্বর 2025 সকালবেলা। এই এলাকাটি তরফগঞ্জ থানার অন্তর্গত পিড়িবাঁধা অঞ্চলের কাছাকাছি, যা সাধারণত বেশ নির্জন থাকে। চারদিকে ঝোপঝাড় ও গাছপালা, আর মাঝখান দিয়ে চলে গেছে একটি লম্বা রাস্তা। সকালের সময় সাধারণত গ্রামের মানুষই এই পথ দিয়ে যাতায়াত করেন। তারা প্রতিদিনের মতো সেদিনও নিজেদের কাজের জন্য মাঠের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই তাদের নজর পড়ে সামনে কয়েকটি কাক ঘোরাঘুরি পড়ছে। দৃশ্যটি দেখে তাদের মনে সন্দেহ জাগে, সম্ভবত সেখানে কিছু অস্বাভাবিক ঘটেছে। তারা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলেন, কিন্তু কাছে যেতেই হঠাৎ সবার পা থেমে গেল। রাস্তার একেবারে ধারে একটি যুবতীর মৃতদেহ পড়েছিল। প্রথম দেখাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল কোনো একটি গাড়ি তাকে অত্যন্ত নির্মমভাবে চাপা দিয়ে চলে গেছে। কিছু মানুষের মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল, আর কেউ কেউ ভয়ে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু একজন সাহস করে সঙ্গে সঙ্গেই 112 নম্বরে ফোন করে পুলিশকে খবর দিল। স্যার, এখানে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে, মনে হচ্ছে কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে, দয়া করে দ্রুত আসুন। খবর পাওয়া মাত্রই তারফগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরীক্ষা করে পুলিশেরও প্রথমে মনে হয়েছিল এটি হয়তো একটি সাধারণ সড়ক দুর্ঘটনা। মৃতদেহ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল কোনো একটি গাড়ি যুবতীটিকে চাপা দিয়েছে। সেই কারণেই দেরি না করে পুলিশ মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়, যাতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়। একই সময় পুলিশের একটি দল আশেপাশের গ্রামগুলোতে গিয়ে তদন্ত শুরু করে। রাস্তার ধারে থাকা বাড়ি এবং কাছাকাছি বসতিগুলোতে গিয়ে লোকজনের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। যার সঙ্গেই দেখা হয় তাকে ওই মেয়েটির ছবি দেখানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, কেউই তাকে চিনতে পারল না। এরপর পুলিশ সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয়। মেয়েটির ছবি এবং তথ্য বিভিন্ন লোকাল গ্রুপ ও পেজে শেয়ার করা হয়, কিন্তু অনেক ঘন্টা কেটে যাওয়ার পরও কোনো সূত্র পাওয়া গেল না। এইভাবেই 2 দিন কেটে গেল। পরিচয় জানা না যাওয়ার কারণে তদন্ত সেখানেই আটকে গিয়েছিল। আর ততক্ষণ পর্যন্ত পুলিশ এটিকে একটি সাধারণ সড়ক দুর্ঘটনা হিসেবেই দেখছিল। কিন্তু ঠিক তখনই পোস্টমর্টেম রিপোর্ট এসে পৌঁছায়, আর সেই রিপোর্ট পুরো মামলার দিকটাই পাল্টে দেয়। রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ কর্মকর্তারা যেন হতবাক হয়ে গেলেন। এতক্ষণ যে ঘটনাকে একটি সাধারণ দুর্ঘটনা মনে করা হচ্ছিল, সেটি আসলে ছিল স্পষ্ট একটি হত্যাকাণ্ড। রিপোর্টে পরিষ্কার লেখা ছিল মেয়েটির শরীরে একাধিক অ্যান্টিমর্টেম ইনজুরি ছিল, অর্থাৎ মৃত্যুর আগেই তাকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল তার গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখন পুলিশের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়, বরং অত্যন্ত নিষ্ঠুর ও পরিকল্পিতভাবে করা একটি হত্যাকাণ্ড। মামলাটি অত্যন্ত গুরুতর হওয়ায় গন্ডা জেলার পুলিশ সুপার মাননীয় বিনীত জয়সওয়াল সঙ্গে সঙ্গেই কঠোর পদক্ষেপ নেন। তিনি তদন্তের জন্য 5টি বিশেষ টিম গঠন করেন এবং প্রতিটি দলকে স্পষ্ট নির্দেশ দেন যে কোনো অবস্থায় এই হত্যাকাণ্ডের রহস্য যত দ্রুত সম্ভব উদ্ঘাটন করতে হবে। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদের পরিধি আরও বাড়িয়ে দেয়। একটি আলাদা টেকনিক্যাল টিম গঠন করা হয়, যাদের দায়িত্ব ছিল মোবাইল লোকেশন, কল ডিটেলস এবং ডাম্প ডেটা খতিয়ে দেখা। এছাড়াও আশেপাশের সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়, যদি কোথাও কোনো মেয়ে নিখোঁজ থাকে তাহলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। শুধু তাই নয়, পাশের জেলাগুলোকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে যদি কোনো জেলায় কোনো মেয়ে নিখোঁজ থাকার খবর পাওয়া যায় তাহলে যেন দ্রুত তথ্য পাঠানো হয়। কিন্তু এত কিছুর পরও মামলাটি পুরোপুরি ব্লাইন্ড অবস্থাতেই ছিল। দিন কেটে যাচ্ছিল, কিন্তু মেয়েটির পরিচয় পাওয়া যাচ্ছিল না এবং কোনো প্রাথমিক সূত্র সামনে আসছিল না। তবুও পুলিশ হাল ছাড়তে রাজি ছিল না। যে রাস্তার পাশে মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেই রাস্তার সঙ্গে যুক্ত প্রতিটি পথ খতিয়ে দেখা হয়।
প্রায় 50টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখা হয়। প্রতিটি ফ্রেম বারবার থামিয়ে পরীক্ষা করা হয়, হয়তো কোথাও কোনো সন্দেহজনক গাড়ি বা ব্যক্তিকে দেখা যাবে। একদিকে যখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ চলছিল, তখন অন্যদিকে টেকনিক্যাল টিম সেই এলাকায় ঘটনার সময় সক্রিয় থাকা প্রতিটি মোবাইল নম্বরের ডাম্প ডেটা যাচাই করছিল। পুলিশ যেন চারদিক থেকে এই অন্ধকার মামলার মধ্যে আলোর একটি ছোট্ট সূত্র খুঁজে বের করার চেষ্টা করছিল। কিন্তু 12 দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো নিশ্চিত সূত্র পুলিশের হাতে আসেনি। ঠিক এই সময় হঠাৎই এক ইনফরমার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য পাওয়া যায়। ইনফরমার জানায়, পাশের জেলা বস্তির ওয়াল্টারগঞ্জ থানা এলাকায় একটি গ্রাম রয়েছে যার নাম পরশা জাগির, আর সেই গ্রামের একটু দূরে একটি ছোট্ট টোলা বা পাড়া রয়েছে যার নাম গণেশপুরা। সেখান থেকেই নাকি এই রহস্যের একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে। সেখানে থাকা 22 বছর বয়সী এক মেয়ে গত 12 দিন ধরে নিখোঁজ ছিল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, তার নিখোঁজ হওয়ার কোনো অভিযোগই থানায় দায়ের করা হয়নি। এই তথ্যটি পুলিশের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি ছিল অত্যন্ত বিস্ময়কর। কারণ বড় প্রশ্ন ছিল, যখন একটি মেয়ে 12 দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ, তখন সেই খবর পুলিশ পর্যন্ত কেন পৌঁছায়নি? যাই হোক না কেন, এই তথ্যটি এমন একটি মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, যা এতদিন পুরোপুরি অন্ধকারে ছিল। পুলিশ কোনো সূত্রই হাতছাড়া করতে চাইছিল না, তাই খবর পাওয়া মাত্রই তারাবগঞ্জ থানার একটি পুলিশ টিম দ্রুত বস্তি জেলার উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক ঘন্টার মধ্যেই তারা পৌঁছে যায় পরশা জাগির গ্রামে। গ্রামের কিছু মানুষের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলা হয়। এরপর পুলিশ সরাসরি সেই বাড়িতে যায় যেখানে ওই নিখোঁজ যুবতী থাকত। বাড়ির ভেতরে তখন উপস্থিত ছিল তার মা নির্মলা এবং ভাই মানিশ। প্রথমে দুজনেই পুলিশের প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কখনো বলে মেয়েটি হয়তো কোথাও চলে গেছে, আবার কখনো বলে তারা নিজেরাই তাকে খুঁজছে। কিন্তু তাদের উত্তরগুলো শুরু থেকেই ছিল এলোমেলো এবং একে অপরের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। পুলিশের সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। এরপর তাদের থানায় নিয়ে গিয়ে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুজনেই ভেঙে পড়ে, আর তারপর তারা যে গল্প বলেছিল তা শুনে পুলিশও অবাক হয়ে যায়। তাদের বয়ান অনুযায়ী যা ঘটেছিল তা ছিল এতটাই নির্মম, এতটাই পশুত্বে ভরা, এতটাই নিষ্ঠুর যে তা শুনলে যেন শয়তানও নিজের মুখ লুকিয়ে ফেলবে। আসলে গোন্ডা জেলায় যে মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল তার নাম ছিল অনুরাধা। সে বস্তি জেলার পরশা জাগির গ্রামে থাকত। তাদের পরিবারে ছিল 4 ভাই বোন। সবচেয়ে বড় ভাই আশিস, যিনি পুনেতে থেকে পাথর সরবরাহের ব্যবসা করতেন। ছোট ভাই মানিশ বস্তির আবাস বিকাশ বিভাগে চাকরি করতেন। আর অনুরাধা এবং তার বড় বোন দুজনেই তখনও পড়াশুনো করছিল। বাড়ির দেখাশোনা এবং কৃষিকাজের দায়িত্ব ছিল তাদের মা নির্মলার কাঁধে, কারণ কয়েক বছর আগেই তাদের বাবা চন্দ্রপ্রকাশ মারা গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মা এবং বড় ভাইয়ের ওপর। অনুরাধা পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল। গ্রামের বাড়ি থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে অবস্থিত গণেশপুর ডিগ্রি কলেজে সে স্নাতকের ২য় বর্ষের ছাত্রী ছিল। প্রতিদিন সকালে সে সাইকেল চালিয়ে কলেজে যেত। গ্রামের মানুষ জানায় অনুরাধা ছিল খুবই শান্ত স্বভাবের এবং কম কথা বলা মেয়ে। তার কয়েকজন নির্দিষ্ট বান্ধবী ছিল, আর তাদের সঙ্গেই সে সাধারণত ক্ষেতের পাশ দিয়ে যাওয়া রাস্তা ধরে কলেজে যেত। এখন গ্রামেও তরুণ তরুণীদের কাছে মোবাইল ফোন থাকা আর কোনো বড় বিষয় নয়, আর তাতে কোনো অপরাধও নেই। অনুরাধার কাছেও একটি মোবাইল ছিল, যা সে ইন্টারমিডিয়েট পাশ করার পর পেয়েছিল। সে ফোনটি বেশিরভাগ সময় পড়াশোনার কাজেই ব্যবহার করত। মাঝে মাঝে অবশ্য তার বান্ধবীদের সঙ্গেও কথা বলত। এতদিন সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মা নির্মলার মনে সন্দেহ জন্মাতে শুরু করে। অনুরাধা হয়তো ফোনটি ভুলভাবে ব্যবহার করছে। তার মনে হতে থাকে হয়তো তার মেয়ে কোনো ছেলের সঙ্গে ফোনে কথা বলছে। এই বিষয়টিকে ঘিরেই মা ও মেয়ের মধ্যে প্রায়ই ছোটখাটো ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়। নির্মলা তাকে বোঝাতেন, কখনো বকাঝকা করতেন, কিন্তু তখন কেউই কল্পনা করতে পারেনি যে এই ছোট্ট বিষয়টাই একদিন এত বড় ভয়ঙ্কর রূপ নেবে। সেদিনও একই ঘটনা ঘটেছিল। সকাল থেকেই ফোনের বিষয়টি নিয়ে মা ও অনুরাধার মধ্যে ঝগড়া হয়েছিল। সন্ধ্যায় যখন মানিশ কাজ থেকে বাড়ি ফিরে আসে, তখন নির্মলা আবার সেই একই কথা তাকে বলেন, এই মেয়েটা নাকি কোনো ছেলের সঙ্গে ফোনে কথা বলছে। যদিও মানিশের কাছে বিষয়টি একেবারে নতুন ছিল না, মা ও বোনের মধ্যে এই নিয়ে ঝগড়া এখন প্রায় রোজকার ঘটনা হয়ে উঠেছিল। কিন্তু সেদিন মনীষের রাগ আর নিয়ন্ত্রণে ছিল না।
কিছু না বুঝেই, কিছু না শুনেই সে নিজের বোন অনুরাধাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। মারতে মারতে যখনও তার রাগ কমল না, তখন সে মানবতার সব সীমা অতিক্রম করে ফেলে। সে অনুরাধার হাত পা বেঁধে দেয়, তারপর তাকে একটি বড় বস্তার ভেতর ঢুকিয়ে দেয় এবং ওপর থেকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় ছিল, এই পুরো ঘটনাটা তার মা নির্মলা নিজের চোখের সামনে দেখছিলেন। কিন্তু সেই মুহূর্তে কেন যেন তার মাতৃত্ব জেগে ওঠেনি। তিনি চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। আর এদিকে মনীষ তখন যেন পুরোপুরি এক হিংস্র মানুষের রূপ নিয়েছিল। সে বস্তার ভেতর বন্দি অনুরাধাকে নিজের গাড়ির ডিকিতে ছুঁড়ে ফেলে। এরপর সে তার মামার ছেলেকে ফোন করে। মাকেও গাড়িতে বসিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একটা বিষয় এখানে পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, তখনও অনুরাধা মারা যায়নি। সে তখনও সম্পূর্ণ সচেতন অবস্থায় ছিল। ভয়ে সে ঠিকমতো চিৎকারও করতে পারছিল না। বস্তার ভেতর বন্দি অবস্থায় সে হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করছিল। মামার বাড়িতে পৌঁছে মনীষ তার মাকে সেখানে রেখে দেয়। তারপর তার মামার ছেলে মুস্কানকে সঙ্গে নিয়ে সোজা আকবরপুর টান্ডার দিকের পথে রওনা হয়। আসলে মনীষ এবং তার মামাতো ভাই মুস্কানের একটি ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। তারা ভেবেছিল আকবরপুর টান্ডা এলাকায় অনেক ইট ভাটা রয়েছে। সেখানে যদি অনুরাধাকে কোনো একটি ইট ভাটার ভেতরে ফেলে দেওয়া যায়, তাহলে কেউ তাকে দেখতে পাবে না এবং কখনো কোনো সূত্রও পাওয়া যাবে না। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য কিছু। যখন তারা সেই পথে পৌঁছায়, তখন দেখে সামনে একটি সেতুর নির্মাণ কাজ চলছে এবং রাস্তা সম্পূর্ণ বন্ধ। বাধ্য হয়ে তাদের গাড়ি ঘুরিয়ে নিতে হয়। এরপর তারা অন্য রাস্তা ধরে দুবলিয়া বিশেষগঞ্জ হয়ে নবাবগঞ্জের দিকে চলে যায়। সেখানেই একটি পেট্রোল পাম্পে তারা গাড়িতে পেট্রোল ভরায়। তারপর রাতের অন্ধকারে সোজা রওনা দেয় তারবগঞ্জ থানা এলাকার সেই নির্জন রাস্তাটির দিকে, যেখানে পরের দিন সকালে মানুষ অনুরাধার মৃতদেহ দেখতে পেয়েছিল। সেখানে পৌঁছে এই নৃশংস মানুষগুলো মানবতার সব সীমা অতিক্রম করে ফেলে। তখন অনেক রাত হয়ে গেছে, চারিদিকে সম্পূর্ণ নির্জন রাস্তা। একজন গাড়ি চালাচ্ছিল আর অন্যজন তাড়াহুড়ো করে গাড়ির পিছনের ডিকি খুলে সেই বস্তাকে বের করল, যার ভেতরে তখনও অনুরাধা জীবিত ছিল। কোনো চিন্তা না করেই, এক মুহূর্তেও না থেমে তারা বস্তার মুখ আলগা করে চলন্ত গাড়ি থেকেই তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পিচঢালা সেই শক্ত রাস্তায় পড়তেই তার পুরো শরীর মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তখনও সে শ্বাস নিচ্ছিল, যন্ত্রণায় ছটফট করছিল। কিন্তু সেখানে ছিল শুধু দুই নৃশংস মানুষ এবং এক নির্জন রাস্তা। তাকে সাহায্য করার মতো আর কেউই ছিল না। পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার লেখা ছিল, মৃত্যুর কারণ ছিল হেমোরেজিক শক, অর্থাৎ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। চলন্ত গাড়ি থেকে একটি অসহায় মেয়েকে ফেলে দেওয়ার পরও তাদের মন গলেনি। এক মুহূর্তের জন্য সেই মানুষটির মনে পড়েনি যে একদিন সে এই একই শিশুটিকে কোলে নিয়ে আদর করেছিল, যখন সে তার আঙুল ধরে হাঁটা শেখছিল। কিন্তু আজ সেই একই মানুষই সিদ্ধান্ত নিয়েছিল নিজের পায়ের নিচে তাকে পিষে ফেলবে। তাদের মধ্যে কোনো দয়া ছিল না, কোনো মানবতাও ছিল না, বরং এতেও তাদের নিষ্ঠুরতা শেষ হয়নি। গাড়ির চালক গাড়ি থামালো, তারপর ব্যাক গিয়ার দিল। ধীরে ধীরে গাড়িটি পিছিয়ে এলো এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেই অসহায় মেয়েটির জীবনকে চিরতরে পিষে শেষ করে দেওয়া হলো। এই ভয়ঙ্কর কাজটি করার পর তারা একবারও পিছনে না তাকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে ৩০ নভেম্বর ২০২৫ সালে পুলিশ অনুরাধার মা নির্মলা এবং ভাই মনীষ দুজনকেই গ্রেপ্তার করে জেলে পাঠায়। 2 দিন পরে এই পুরো ঘটনার সঙ্গে জড়িত তৃতীয় অভিযুক্ত মামার ছেলে মুস্কানও পুলিশের হাতে ধরা পড়ে। এখন 3 জন অভিযুক্তই কারাগারে রয়েছে এবং পরবর্তীতে আদালতে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে। আশা করা যায় আদালত এবার এই নৃশংস অপরাধীদের তাদের অপরাধ অনুযায়ী সবচেয়ে কঠোর শাস্তি দেবে, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অমানবিক কাজ করার সাহস না পায়। এই পুরো মামলায় পুলিশ যে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছে, তার জন্য গোন্ডা জেলার পুলিশ সুপার বিনীত জয়সওয়াল পুরো তদন্তকারী দলকে 25,000 টাকা পুরস্কারও প্রদান করেন। এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন হল, আমাদের সমাজ আসলে কোন পথে এগিয়ে যাচ্ছে? যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব থাকার কথা, মা বাবা এবং ভাই, তারাই অনেক সময় না ভেবে না বুঝে নিজের বাড়ির মেয়েদের জীবন কেড়ে নিচ্ছে, অথচ তাদের হাত পর্যন্ত কাঁপে না। আমরা না পুরোপুরি আধুনিক হতে পারছি,
না আবার পুরনো মূল্যবোধগুলো সঠিকভাবে ধরে রাখতে পারছি। আর এই দুইয়ের মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সমাজের মেয়েরা। কখনো সম্মানের নামে, কখনো সন্দেহের নামে, আবার কখনো অহংকারের কারণে তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে এই বিষয়টি আরও গভীরভাবে ভাবার দরকার আছে, কারণ প্রায়ই দেখা যায় সেখানে সম্পর্কগুলো খুব সহজেই ভেঙে পড়ছে। যদি কোনো পরিবারের মনে তাদের মেয়েকে নিয়ে এতটাই সন্দেহ থাকে, যদি তাদের মানসিকতা এতটাই সংকীর্ণ হয়, তাহলে হয়তো তাদের উচিত সময় মতো মেয়ের বিয়ে দিয়ে দেওয়া, না যে দেরি করে ছোট্ট একটি ভুল বোঝাবুঝির কারণে তার জীবনটাই শেষ করে দেওয়া। এই নির্দোষ অনুরাধা কি অপরাধ করেছিল? শুধু এতটুকুই, তার কাছে একটি মোবাইল ফোন ছিল, সে কারোর সঙ্গে কথা বলতো, আর সেই বিষয় নিয়ে মা ও ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হতো। এই সামান্য কারণে কি কারোর জীবন কেড়ে নেওয়া যায়? যে সমাজে মেয়েদের জীবন এতটাই সস্তা হয়ে যায়, সেই সমাজ ধীরে ধীরে অন্ধকারের দিকেই এগিয়ে যায়। আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন? সন্দেহের গামে কি মেয়েদের হত্যা করা ঠিক, নাকি সমাজের মানসিকতা বদলানো উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান।